আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। গতকাল শাহবাগে একটা খুব ছোট কিন্তু সিগনিফিক্যান্ট ঘটনা ঘটেছে। এই প্রথমবার এই জঙ্গি সরকার ক্ষমতা নেওয়ার পরে জঙ্গিদেরকে প্রতিরোধ করে বামরা সেখানে একটা অনুষ্ঠান করতে পেরেছে। আপনারা অনেকেই হয়তো দেখে থাকবেন, ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়া আছে, নিউজ মিডিয়াগুলোতে আছে, এবং হয়তো ভাববেন যে এরকম অহরহ ঘটনা তো সব জায়গায় ঘটেই যাচ্ছে। তৌহিদি জনতার আড়ালে বিভিন্ন জায়গায় এই অনাচার, যেটা ডক্টর ইউনূসের মব বাহিনী করেই যাচ্ছে, এটার সাথে গতকালকের ঘটনার আসলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা খুব সিগনিফিক্যান্ট, খুবই ছোট ঘটনা, কিন্তু এর প্রভাব অনেক বেশি। কারণ এই প্রথম এই তথাকথিত জুলাই যোদ্ধারা যে মব বাহিনী সারা বাংলাদেশে তাণ্ডব ঘটিয়ে যাচ্ছে, তারা শাহবাগের চেষ্টা করেও একটা অনুষ্ঠানকে পণ্ড করতে পারে নাই। অনুষ্ঠানটার ডাক দিয়েছিলেন নর্মালি আমাদের লেফটিস্ট অ্যাক্টিভিস্ট যারা আছেন, বামপন্থী, তারাও জুলাই যোদ্ধা, যদিও তাদেরকে কেউ পোষে না, বাট তারা তো নিজেরা জুলাই আন্দোলনে ছিলেন, এবং তারা গানের আর্তনাদ বলে একটা অনুষ্ঠান করছিলেন। গানের আর্তনাদ করার পিছনে দুটো কারণ, হয়তো যেটা অফিসিয়াল কারণ সেটা হচ্ছে সম্প্রতি বাউল গোষ্ঠীর উপরে যে আক্রমণ করা হচ্ছে তার প্রতিবাদ করা, এবং আনঅফিসিয়াল কারণ হয়তো তারা নিজেরাই আর্তনাদ করছেন গত 1-1.5 বছরে যে কি চিজ তারা বাজারে ছেড়েছেন এবং কি জঙ্গি সরকার তারা এনেছেন, সেটার জন্য আলাদা আলাদা গোপনে আর্তনাদ করা শেষ করে হয়তো দলবদ্ধভাবে আর্তনাদ করতে এসেছিলেন। বাট শেষ কথা হচ্ছে তারা একটা প্রতিরোধের চেষ্টা করছিলেন, এবং যথারীতি বাংলাদেশের যে কোনো জায়গায় এখন যদি আপনি ভালো কোনো কাজ করতে চান, সেখানের মধ্যে গিয়ে একটা মব বাহিনী উপস্থিত হবে, নিজেদেরকে জুলাই যোদ্ধা দাবি করবে, এবং এই বাটপারগুলা সব মিলে ওই একটা ভালো জিনিস, সেটা যাই হোক না কেন, সেটাকে তাণ্ডবের মাধ্যমে নষ্ট করে দিবে। সেখানে সেই চোঙ্গা নেওয়া জুলাই মঞ্চ, জুলাইয়ের তো অনেকগুলো দোকান আছে, এই দোকানের দোকানের নাম হচ্ছে জুলাই মঞ্চ, তারা দুটো চোঙ্গা নিয়ে গিয়েছে এবং তারা আক্রমণ করার চেষ্টা করেছে, মঞ্চ ভেঙেছে, এবং সেখানে যারা উপস্থিত ছিলেন শিল্পী, সাংস্কৃতিক কর্মী, তাদের উপরে হামলা করেছে। কিন্তু শেষ পর্যন্ত তারা টিকতে পারে নাই। শুধু টিকতে পারে নাই তা নয়, আমি যে জিনিসটা এখানে দেখলাম, এই অনুষ্ঠানের পরে তারা একটা মশাল মিছিল করেছেন, যারা এই অনুষ্ঠানটার আয়োজন করেছিলেন, গানের আর্তনাদের আয়োজন করেছিলেন, তারা একটা মশাল মিছিল আয়োজন করেছিলেন, যেখানে ব্যাপক সংখ্যক সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল। অনুষ্ঠান শুরুতে যে পরিমাণ লোক আমি ওখানে দেখেছিলাম, আপনারা জানেন আজকাল যে কোনো অনুষ্ঠানে সাধারণত 5 জন মঞ্চে বসে থাকেন, 50 জন মোবাইল সাংবাদিক থাকেন, আর আরো 5 জন গেস্ট থাকেন, এই মিলে 60 জনের প্রোগ্রাম। কিন্তু এইখানে বিশেষ করে এই সংঘর্ষের পরে, সেটাকে সংঘর্ষ বলেন বা প্রতিহত করার পরে, আরো সাধারণ মানুষ সেখানে গিয়ে যুক্ত হয়েছেন। এইটাই আমি বলছি সিগনিফিকেন্ট ঘটনা, কারণ এই ছোট ঘটনা একটা সময় বড় হবে, এবং আমার কাছে মনে হচ্ছে এই মৌলবাদী গোষ্ঠী, জঙ্গি গোষ্ঠীকে প্রতিরোধের একটা সিগন্যাল শাহবাগ থেকে আবার শুরু হলো। এই গানের আর্তনাদের যারা আয়োজন করেছিলেন তারা সাহসের সাথে সেটা করেছেন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে বামপন্থী ছাত্র নেতা যারা আছেন, আমি তাদের অনেককেই দেখলাম সেখানে ছিলেন, তারা সাহসের সাথে এটা মোকাবেলা করতে পেরেছেন। এই ভয় ভাঙাটার প্রয়োজন আছে। আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, এই জিনিসগুলা কেন হচ্ছে? এই জিনিসগুলো সরকারের প্রত্যক্ষ মদদে হচ্ছে। কালকে এখানে পুলিশ উপস্থিত ছিল, পুলিশ কিন্তু সাংস্কৃতিক কর্মীদেরকে বাঁচানোর কোনো চেষ্টাই করে নাই। এই মদতটা ডক্টর ইউনূস কেন দিচ্ছিলেন? আপনারা যদি ইতিহাসের দিকে তাকান, এই ডিভাইড অ্যান্ড রুল যেটা ব্রিটিশ সরকার এখানে করছিল, এরও আগে থেকে, বহু বছর আগে থেকে, এবং খ্রিস্টপূর্ব 300 বছর আগে থেকে রোমান সাম্রাজ্যে একটা জিনিস ছিল, সেটা হচ্ছে গ্ল্যাডিয়েটর ফাইট। গ্ল্যাডিয়েটর ফাইট হচ্ছে 2 জন মানুষ প্রাণপণে একজন আরেকজনের সাথে যুদ্ধ করবে, লড়াই করবে, এবং একজন বিজয়ী হবেন এবং আরেকজনকে হত্যা করে ফেলা হবে। এটা এমন না যে গ্ল্যাডিয়েটররা সবসময় হত্যা করত, কিন্তু মূল স্পিরিটটা ছিল, আগ্রহটা ছিল একজন আরেকজনকে হত্যা করবে। এইটা কেন তখন রোমান সাম্রাজ্যে পরিচিত ছিল? এটা কিন্তু কোনো সাধারণ স্পোর্টস ছিল না। যখন রাষ্ট্র ক্রাইসিসে পড়তো, যখন বড় একটা দুর্নীতি ধামাচাপা দেওয়ার প্রয়োজন পড়তো, যখন একটা নির্বাচন বা পপুলারিটির একটা চ্যালেঞ্জ তৈরি হতো, অথবা যখন জনগণের নাভিশ্বাস তৈরি হতো, জনগণ যখন টিকে থাকতে পারতো না, তখন রোমান সাম্রাজ্যে সম্রাটগণ বা তখনকার যারা বড় বড় পলিটিশিয়ান ছিলেন বা বড় ব্যবসায়ীরা ছিলেন, তারা এইটা স্পন্সর করতেন। এটার মাধ্যমে একটা উন্মাদনা তৈরি করা হতো, জন উন্মাদনা, একজন আরেকজনকে খুন করে ফেলছে, এটা দেখার জন্য চারপাশে হাজার হাজার মানুষ
জড়ো হতো, এই উত্তেজনা অনেকদিন ধরে চলতো। এটা অনুষ্ঠান শুরু হওয়ার আগে থেকে প্রচারণা দিয়ে কতদিন চলতো, তারপর যখন এই গ্ল্যাডিয়েটর ফাইটটা হতো সেটা চলতো, এবং পরবর্তীতে এটা নিয়ে কথা হতো। এর মাধ্যমে মানুষকে মূল সমস্যাগুলো ভুলিয়ে দেওয়া হতো। এক্স্যাক্টলি সেম কারণে ডক্টর ইউনূস তার এই মব বাহিনী প্রথম থেকে শুরু করেছে, আসিফ নজরুল্লাহ শুরু করেছে, এবং সব জায়গায় ব্যাপক হারে মব তৈরি করে দেওয়া হয়েছে। যারা এই মব তৈরি করেছে আপনারা দেখবেন যে মুষ্টিমেয় কিছু লোকজন তারা হঠাৎ করে তৌহিদি জনতা নামে 5 আগস্টের পরে এসে নাজিল হলো। 5 আগস্টের আগে জুলাই আগস্টের আন্দোলনের যে আইকনিক ছবিগুলো আমরা দেখি, সেই ছবিগুলোর মধ্যে এদের একজনও দেখবেন না, একটা লোককেও দেখবেন না। আপনি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদেরকে দেখবেন, কিছু কিছু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের দেখবেন, সাধারণ জনগণ, শ্রমজীবী মানুষ দেখবেন, রিক্সাওয়ালা আন্দোলনে জড়িত আছে এটা দেখবেন, গৃহিণী জড়িত আছে সেটা দেখবেন, কিন্তু এই তৌহিদি জনতা বলে এখন যারা দোকানদারি করে এগুলারে আপনারা তখন দেখবেন না। কিন্তু একটা আন্দোলনের শেষে এরা এসে রাষ্ট্র ক্ষমতা দখল করেছে, এবং এদেরকে উৎসাহিত করে, প্রমোট করে ডক্টর ইউনূস এবং তার এই চেলাপেলারা বাজারে ছেড়েছে, বিকজ ওই গ্ল্যাডিয়েটের উত্তেজনা। এই উত্তেজনার মাধ্যমে আমরা যেটা দেখতে পাচ্ছি, নারী ইস্যু দমন করা হচ্ছে, মাজার ভেঙে ফেলা হচ্ছে, এই ভিন্ন মতের লোকজনকে আক্রমণ করা হচ্ছে, থানার ভিতরে নিয়ে নারী নির্যাতনকারীকে ঢুকানো হচ্ছে, এটাকে ফুলের মালা দিয়ে বের করে নিয়ে আসছে। এই যে মোল্লা গোষ্ঠীগুলো বের করে নিয়ে আসছে, এদেরকে যদি জিজ্ঞেস করেন যে 5 আগস্টের আগে তুই কোথায় কোথায় ছিলি ছবি দে, এরা একটাও দিতে পারবে না। কিন্তু এইটা প্রমোট করে রাখা হচ্ছে, এবং এইটা প্রতিরোধ করা যাচ্ছিল না, বিকজ একেবারে ফ্রাঙ্কলি স্পিকিং সাংস্কৃতিক বলয়ের একটা বড় অংশ আওয়ামী লীগের সমর্থকরা ছিল, বা আওয়ামী লীগ প্রো আওয়ামী লীগ না বললেও প্রো মুক্তিযুদ্ধ, এবং এরা বিভিন্ন কারণে নির্যাতনের শিকার হয়ে এই মুহূর্তে বা কিছু নিজস্ব প্রতিরোধের জায়গা থেকে তারা আসলে ওইভাবে ভিজিবল ছিল না থাকার কারণে এই সন্ত্রাসী গোষ্ঠী গোটা বাংলাদেশকে ছেয়ে ফেলেছে। এবং বামদের যে একটা ক্ষুদ্র গোষ্ঠী আছে যারা এটাকে সবসময় প্রতিরোধ করে এবং বেচারারা মায়ের খায়, তারা যেহেতু এদের সঙ্গী বা এদেরকে তারা এনেছে, এবং হয়তো এটার পিছনে আমরা শুনেছি অনেক ধরনের, যাই হোক সেই প্রসঙ্গে না যাই, সুবিধা অসুবিধা ছিল, বিভিন্ন বেনিফিট তারা পাচ্ছিলেন, তারাও প্রতিরোধে আসছিলেন না। কিন্তু এইবার প্রথম মনে হলো কোনো না কোনো কারণে তারাও একটা আয়োজন করেছিলেন, এবং এই আয়োজনে এই জুলাই যোদ্ধারা গিয়ে আক্রমণ করে সুবিধা করতে পারেন নাই কারণ এইবার পুলিশ নিরপেক্ষ ছিল। পুলিশ এই জুলাই যোদ্ধাদেরকে কোনো কারণে প্রমোট করে নাই। আমি জানি না ডক্টর ইউনূসের এই নতুন চালবাজি কী কারণে, নাকি এটা বিচ্ছিন্ন ঘটনা, আসিফ নজরুল্লাহ অন্য কাজে ব্যস্ত ছিলেন, ফারুকী অন্য কাজে ব্যস্ত ছিলেন বলে এই হামলাটা শাহবাগে তারা করাইতে পারেন নাই। কিন্তু এই বাটপার যেগুলা বিভিন্ন জুলাইয়ের দোকান খুলে বসেছে, যাদের আন্দোলনে থাকা প্রশ্নবিদ্ধ, যাদের জুলাইয়ের স্টেক হোল্ডার নিয়ে তারা আদৌ স্টেক হোল্ডার কিনা না প্রশ্নবিদ্ধ, এদেরকে এখন প্রতিরোধ করার প্রয়োজন আছে, এবং এই প্রতিরোধটা শুরু করেছে গতকালকের ঘটনা দিয়ে। আপনারা দেখবেন যে এই আক্রমণটা যে করেছে তার নামটা কি, তার নাম হচ্ছে আরিফুল ইসলাম তালুকদার। সে একটা জুলাইয়ের দোকানের মালিক, কোনো এক সময় সে ছাত্রলীগ করতো, মানে এনিওয়ে তখন তো সবাই ছাত্রলীগ করতো, তারপরে আমি শুনেছি সে ভিপি নূরের দল করতো, এবং সে কি পরিমাণ একটা লোক। 5 আগস্ট আপনাদের মনে আছে যখন বঙ্গভবনে আর্মি চিফ গিয়েছেন, রাজনৈতিক দলের লোকজন গিয়েছে, হুট করে ওইখানে 2টা সমন্বয়ক তৈরি হলো, মানে আন্দোলনের যা সমন্বয়করা ছিল যাদেরকে আমরা চিনি, আসিফ, তারপরে ধরেন যে হাসনাত, সার্জিস বা বাকি যারা, ইভেন আমাদের মাংস মাসুদ, এরা কেউ না। কিন্তু হঠাৎ করে একটা ছেলে এবং একটা মেয়েকে ওইখানে সমন্বয়ক নামে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল। আরিফুল ইসলাম তালুকদার হচ্ছে ওয়ান অফ দ্যাম। মানে একেবারে আন্দোলন শুরু হওয়ার পর থেকেই এরা এই ধান্দার মধ্যে ছিল। সেই ধান্দার দোকান তারা একটা চোঙ্গা মাইক নিয়ে কালকে শাহবাগে এসেছিল, এবং সৌভাগ্য বলতে হবে লোকজনের যে তারা এখানে সুবিধা করতে পারেনি। আমি এটাকে সিগনিফিকেন্টলি দেখতে চাই, এবং এইটা দিয়ে আমি মনে করি যে এই প্রতিরোধটার প্রয়োজন আছে, এই প্রতিরোধটা শুরু করতে হবে। না হলে এইসব টাউট বাটপার, এইসব তথাকথিত ফার রাইটিস্ট উগ্র গ্রুপ, তারা যদি মনে করে থাকে যে বাংলাদেশ তাদের একক বাপের সম্পত্তি, সেটা যে না, এটা প্রমাণ করতে হবে, এবং এটা বিভিন্ন রাষ্ট্র দলমত নির্বিশেষে করতে হবে, যার যার মতো করে করতে হবে। মানে যারা গানের আর্তনাদ করেছেন তারা তাদের মতো করবে, আপনি আপনার মতো করবেন, আমি আমার মতো করবো, কিন্তু যদি এদেরকে প্রতিরোধ করা না যায়, এই দেশ শেষ পর্যন্ত এই বাটপারদের একটা বিচরণ ক্ষেত্র যেটা হয়ে গেছে, এটা দেখা যাবে, এটা এস্টাবলিশ হয়ে যাবে, এরাই থেকে যাবে। ডক্টর ইউনূস চলে যাবে, কিন্তু সে কিছু জঙ্গি ছেড়ে দিয়ে গেছে, এই জঙ্গিগুলা
ভবিষ্যতে আমরা এটার জন্য ভুগবো। এবং এই যে কিছু তথাকথিত আন্দোলনকারী জঙ্গিকে প্রমোট করে রেখেছে এই সরকার, এইটার বিপদ আমরা আগামীতে আরো অনেক অনেক বেশি টের পাবো। এবং এটা প্রতিরোধ করার জন্য শাহবাগের এই যে অনুষ্ঠানটা হয়েছে সেটা খুব ভালো হয়েছে। আমি একজন নেত্রীর উক্তি দিয়ে এটা শেষ করতে চাই। যখন আমাদের বড় বড় রাজনৈতিক দল, বড় বড় রাজনৈতিক নেতারা এটা নিয়ে কোনো কথা বলে না, সাহস পায় না, তখন ছোট্ট একটা সংগঠন, নতুন ধারা বলে একটা সংগঠন দেখলাম, এটা বোধহয় রাজনৈতিক দল, তাদের একজন নেত্রী শান্তা নাম, উনি একটা প্রেস ব্রিফিং করেছেন। এইটার ক্লিপ দিয়ে আজকে শেষ করব। এই ক্লিপটা দেখার আগে আমি আপনাদের সবার কাছে অনুরোধ করব, আসুন এই উগ্র ডানপন্থী ধান্দাবাজদেরকে যে যেখানে যেভাবে পারবেন প্রতিরোধ করুন। এই প্রতিরোধ গানের আর্তনাদ দিয়ে শুরু হোক, আমার আপনার আর্তনাদ সেটাকে আরো ধ্বনিত করুক, প্রতিধ্বনিত করুক এবং বাংলাদেশকে এই অশুভ শকুনদের হাত থেকে উদ্ধার করুক। বাংলাদেশে কত মানুষ ভালো কাজ করে, আপনারা তো কোনো পুরস্কার নিয়ে আসেন না। তাহলে তৌহিদি জনতার কাজকে খালি লুটপাট, চোটপাট, হানাহানি, মারামারি, ওর চুল কাটটা দেওয়া, ওর বাল কাটটা দেওয়া, এগুলা আমরা তৌহিদি জনতার কোনো উৎপাত বাংলাদেশে এরপরে দেখতে চাই না।